কারণ সেখানে 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি একদম ভেবে ভেবে বুঝে উত্তর দেওয়ার সময় হয়ে উঠবে না। এখন এরকম উপযোগীকে করে কেমনে তুলবো, সেটা হচ্ছে বারংবার বারংবার পরীক্ষা দেওয়া। আমাদের কোচিং সপ্তাহে 7 দিন, প্রস্তুতি প্রতিদিন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করব, আশা করি সবার উপকার আসবে। বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন নিয়ে পাবে তাদের জন্য। আমি মেডিকেল অ্যাডমিশনটা পড়াচ্ছি একদম মেডিকেল। আমি যখন ফার্স্ট ইয়ার সায়েন্স পাই তারপর থেকে এগুলো নিয়ে কাজ করতে থাকি। তো প্রায় 1 যুগ পেরিয়ে গেছে পার্সোনালি প্রাইভেট ব্যাচ পড়ানো, তারপরে বড় কোচিং আকারে পড়ানো। তো সব জায়গা থেকে আমার একটা অভিজ্ঞতা আছে এবং একটা স্টুডেন্টকে রেজাল্ট বের করার যে মানে এক একজনের একটা পলিসি থাকে। তো আমার একটা পলিসি আছে কীভাবে রেজাল্ট বের করা এবং কীভাবে মেডিকেল অ্যাডমিশনের মধ্যে একটা জাতীয় প্রতিযোগিতাতে সফল হওয়া যায়। তো সেই পলিসি নিয়ে মধ্যে আজকের ভিডিওটা আমি কেমিস্ট্রি নিয়ে তোমাদেরকে আইডিয়া শেয়ার করব। প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আমি দেব। দেখো, রসায়নে অধ্যায় আছে 10টা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে। এই 10টা অধ্যায় থেকে 25টা প্রশ্ন হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। 25টা প্রশ্নের এখন প্রথম একটা চ্যালেঞ্জ হয়েছে প্রশ্নগুলো স্যার কোন বই থেকে হয়, একটা প্রশ্ন হয় তো আমি দীর্ঘদিনের একটা থেকে দেখছি, আমি কিছু লিখেও নিছি। এই 25টা প্রশ্নের মধ্যে আমি লিখে নিচ্ছি যাতে তোমাদের ইনফরমেশনগুলো শেয়ার করা যায়। মেডিকেল যে 25 সালে যে পরীক্ষাটা, সেখানে 24টা প্রশ্নের মধ্যে 22টা হাজারিনাগ স্যারের বই থেকে হয়েছে, আর 23টা আর একটা প্রশ্ন গুহা স্যারের, সঞ্জিত কুমার গুহা স্যারের বই থেকে হয়েছে। তো দেখা যাচ্ছে হাজারিনাগ স্যারের বই থেকে বেশি হয়, ওনার এটার থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন হয়। 24 সালের পরীক্ষায় সব প্রশ্ন হাজার স্যারের বই থেকে হয়েছে। 23 সালের পরীক্ষায় 22টি প্রশ্ন হাজার স্যারের বই থেকে হয়েছে, সেক্ষেত্রে আবার 3টি প্রশ্ন কবির স্যারের বই থেকে হয়েছে। তো এখানে অনেক সময় 25টা দেয়, আবার অনেক সময় দেখা যায় রসায়ন থেকে 24টা দিছে, এরকম হয়েছে। মেডিকেল 22 সালের পরীক্ষাতে দেখা যাচ্ছে যে সবগুলো হাজার স্যারের বই থেকে হয়েছে, তবে হাজারি স্যারের বইয়ের পিছনে যে অনুশীলনী আছে না, যেখানে প্রশ্ন আসে অনুশীলনী থেকে এখান থেকে কিন্তু প্রায় 13টা প্রশ্ন চলে আসছে। তো সেটা একটা সাইন। আবার 21 সালের পরীক্ষায় কবির স্যারের বই থেকে একটা প্রশ্ন হলো, বাকি সব হাজার স্যারের এখান থেকে প্রশ্ন হলো। 20 সালের পরীক্ষায় দেখা যাচ্ছে গুহা স্যারের বই থেকে 2টা প্রশ্ন হলো, আর কবির স্যারের বই থেকে একটা প্রশ্ন হলো, হাজার স্যারের বই থেকে 22টা প্রশ্ন হলো। তবে হাজার স্যারের 22টার মধ্যে 4টা প্রশ্ন হুবহু 8টা প্রশ্ন অনুশীলনী থেকে তুলে দেওয়া হলো। আর 19 সালের পরীক্ষায় কবির স্যার থেকে একটি, হাজার স্যার থেকে 24টি। তা আমি যেটুকু তোমাদেরকে আমার স্টাডিটা শেয়ার করলাম, মানে সেখানে তুমি বুঝতে পারতেছো তোমার মেইন কিন্তু হাজারি স্যারের বই, এই যে হাজারি স্যার এবং হারাদন্নাক স্যারের যে বইটা, এই বইটা হচ্ছে তোমার মেইন। এখন একটা স্টুডেন্টের যে লক্ষ্য থাকে, এখানে প্রায় গত বছর 1,22,000 প্লাস পরীক্ষার্থী ছিল। তো সেখান থেকে প্রায় 5,000 প্রবেশ করা, তার মধ্যে আরও ভালো করতে চাইলে যে বিভাগীয় মেডিকেলগুলো, সেখানে দেখা যায় 1,500 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে হয়, অনেকের স্বপ্ন ডিএমসি থাকে। তো সেই জায়গায় মেডিকেল পরীক্ষাতে আমার মতে বেশ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে সাবজেক্টগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, এগুলো শতভাগ প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার, কারণ এগুলো ইন্টারমিডিয়েটে 2 বছর পড়া হয়। তো সেখানে আমরা যে পরিসংখ্যানটা দেখলাম রসায়নে, হয়তো 97% অর্থাৎ 97% মতো হাজারিনাগ স্যারের বই থেকে হচ্ছে, প্রায় সময় 3-4% আমরা দেখতেছি সেটা কখনো সঞ্জিত কুমার গুহা স্যারের বই থেকে, কখনো আবার কবির স্যারের বই থেকে। আবার হাজারি স্যারের বই থেকে মূল মানে পড়ার লাইন থেকে যেমন হচ্ছে, আবার অনুশীলনী থেকে প্রশ্ন হতে দেখা যাচ্ছে। তো এই বাস্তবতায় আমি একটা স্টুডেন্টকে রেডি করার ক্ষেত্রে আমার পলিসি কী? আমার পলিসি হচ্ছে ভাই, তোমাকে স্বল্প সময়ে পড়ে এবং ওই 1 ঘন্টা সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারার মতো করে রেডি করা। তো সেই পলিসিতে আমি করি কি, বিগত বছরের মেডিকেল আসা প্রশ্ন, বিগত বছরের এসএসসিতে আসা প্রশ্ন এবং বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলা, এই রসায়নের, আজকে যেহেতু শুধু রসায়নের কথা বলতেছি আমি, প্রশ্নগুলোকে আমি একত্র করে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকি। কোন অপশানটা কেমন হলো, কোন সময় কোন এসএসসির প্রশ্নটা আবার মেডিকেলে দিল, কোন মেডিকেলের প্রশ্নটা আবার এসএসসিতে দিল, আবার কোন প্রশ্নটা ভার্সিটিতে আসলো। তো এই প্যাটার্নটা আমি দেখছি কি, মেডিকেলের প্রশ্নটা খুব জানা জায়গা থেকে হয়তো একটু ঘোরাই দেয়, একটু ট্রিকি থাকে। আবার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কখনো ঘোরায় না, ট্রিকি করে না, বাট হুবহু তথ্য জানতে চাই, অনেক সময় তথ্যটা মনে না থাকলে পারা যায় না, এরকম হয়। আর এইচএসসি প্যাটার্নের প্রশ্নের মধ্যে যেহেতু বহুপদী এমসিকিউ আছে, সেটা প্যাটার্ন একটু ভিন্ন। আমার দৃষ্টিকোণ থেকে বিগত 10 বছর সর্বোচ্চ
10 বছরের মেডিকেল বিশ্ববিদ্যালয় এসএসসির বিগত প্রশ্নগুলো যদি রসায়নে কেউ অনুশীলন করে, অনুশীলন শব্দটার সাথে আমি দুইটা শব্দ যোগ করব, অনুসন্ধানী চোখ, বিশ্লেষণধর্মী মন। অর্থাৎ তুমি একটা প্রশ্ন পড়লা, 4টা অপশন কীরকম, এটা কেন উত্তর হইল, বাকি 3টা কেন হইল না, এই জাতীয় জিনিসটা এইভাবে যদি কেউ এটা পড়তে পারে, তাহলে তার মেডিকেলে চান্স পাওয়ার মতো রসায়নের যেটুকু নাম্বার সেটা বাদ যায় না। এটা প্রথম পলিসি। তো সেজন্য আমি যেটা করি, এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এইচএসসির যা যা পরীক্ষা আসছে সেগুলাকে এরকম হাজারি স্যারের মূল বইতে মানে আমি যখন থেকে পড়াই এই কাজটা করি যে দাগায় দিয়ে ফেলি। তো রিসেন্টলি দাগানোর ক্ষেত্রে একটা কৌশল আনছে, আবার এইচএসসিটা একটা অন্য এক কালার করে দিলাম, মেডিকেলটা এক কালার করে দিলাম, বিশ্ববিদ্যালয়টা এক কালার করে দিলাম, যাতে পড়ার সময় সে বুঝে উঠতে পারে যে কোনটা কোথায় আসছে। 3 কালারে বইটা দাগায় দেওয়ার পর এই মূল বইয়ের মধ্যে আশেপাশে আনাচেখানে আছে এরকম জায়গার মধ্যে লেখালেখি করতে হবে। কেন লেখালেখি করতে হবে? ধরো পুরা পৃষ্ঠাটার মধ্যে তোমার এমন একটা তথ্য আছে যেটার যে কোনো সময় রিভাইজ দেওয়ার সময় নজরে নাও পড়তে পারে, হয়তো দাগাইছে ঠিক আছে, আবার এই তথ্যটার জন্য পুরো পৃষ্ঠাটা আবার পড়তে হইতে পারে, সেজন্য এক পাশে লিখে ফেলা। এটা আবার মনে হয় যে এখানে তথ্য 5টা আছে, একটু ছড়িয়ে ছিটিয়ে আমি আমার মতো সিরিয়াল করে দিলে এটা মনে থাকবে বেশি, তখন আমি কতগুলো এরকম স্টিকি নোট লাগাই দিই। এখন স্টিকি নোটটাকে আমরা ফর্মাল করে দিছি, নিজেরাই আমরা প্রিন্ট করে নিয়ে আসি, এটাকে আমরা ফিন আপ নাম দিছি, ফিন আপ করে দিই। তাহলে ফিন আপ করে দেওয়া, আশেপাশে একটু লিখে দিয়ে এই হাজারিনাক স্যারের বই থেকে যেগুলো আসতে পারে সেটাকে একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা। তারপর দেখা গেল যে গুহ স্যার থেকে কি আসতে পারে, কবি স্যার থেকে কি আসতে পারে, তো সেটাও এখানে লিখে দেওয়ার চেষ্টা আমাদের থাকে। বাট একটা সহায়ক বই সাথে থাকলে ভালো, তবে তোমার মূল পড়া কিন্তু মূল বই কেন্দ্রিক। কেমন? সহায়ক বইটা সাথে থাকলে সুবিধা কি, সেখানে হাজারি স্যার, গুহ স্যার, সন্দীপ কবি স্যার, তো এই স্যারদের বইদের যে ইনফরমেশনগুলা সেগুলাকে তোমার অল্প সময়ে পড়ার মতো করে একটা উপস্থাপন করে সবগুলোকে একসাথে, কারণ এখানে তো হাজারি স্যারের অ্যারেঞ্জমেন্টটা আমি চেঞ্জ করতে পারতেছি না, তাই না? এরকম যদি এরকম একটা ডাইজেস্ট বইতে থাকে, যেমন আমাদের এটা কেমিস্ট্রি ফার্স্ট ওয়ার্ড ডাইজেস্ট, হ্যাঁ, তো এখানে যদি এভাবে সাজানো থাকে তখন দেখা যায় যে তুমি কেমিস্ট্রি ক্লাস করতে আসলা, তুমি দাগা নিলা, ফিন আপ করলা, স্যার কঠিন জিনিসগুলো বুঝাই দিল, আর কোনটা আসে কোনটা না আসে ওভারঅল একটা আইডিয়া দিল। তারপর বাসায় গিয়ে তুমি এই মূল বইটা যখন রিডিং করবা, তখন যদি এই সহায়ক ডাইজেস্ট বইটা একবার খুলে, আমি বলতেছি না এটা পুরো মুখস্থ করা, একটা গ্ল্যান্স তুমি যখন একবার চোখ বলে নিবা, তখন দেখা যাবে এখানে যে জিনিসটা 3 পাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা হয়তো এখানে আধা পৃষ্ঠার মধ্যে চলে আসছে, হ্যাঁ, যেটুকু মেডিকেল অ্যাডমিশনের দরকার হবে সেরকম। এবং সেটা হাজারি স্যারের তথ্য হলে তার পাশাপাশি প্রসঙ্গক্রমে যদি গুহ স্যারের তথ্য থাকে সেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রসঙ্গক্রমে যদি কবি স্যারের তথ্য থাকে সেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এক একটা স্লট বাই স্লট যাওয়ার পর ওই অংশ থেকে আসা প্রিভিয়াস কোয়েশনগুলোকে এখানে কখনো এক কথায় উত্তর আকারে, কখনো সরাসরি এমসিকিউ আকারে এখানে দিয়ে আসে, যাতে আমরা চাচ্ছি তার বারংবার রিভাইসের জায়গাটাতে চলে যায়। সেইখানে রিডিং ফরবে একবার যেমন রিভাইস হবে, এখানে সংক্ষিপ্ত আকারে একটা গ্ল্যান্স পড়লে তখন একবার রিভাইস হবে। কেমন? এর পাশাপাশি কিছু প্রশ্ন দেখা গেছে অনুশীলনী থেকে চলে আসে। এখন অনুশীলনী শুধু এটার প্র্যাকটিস করলে তো হবে না, অন্যান্য লেখকের অনুশীলনী প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমরা ফিনাফের মধ্যে একটা পৃষ্ঠা মাস্ট বিগত অন্যান্য লেখকের যে অনুশীলনীর প্রশ্ন সেটা ফিনাপ করে দিই। আরেকটা জিনিস আমরা চিন্তা করি, তুমি মনে করো ক্লাসে আসলাম, এগুলো দাগাইলা, স্যার তোমাকে বুঝাইলো, ফিনাপ করলো, আশেপাশে লিখে দিল, এবং বাসায় গিয়ে এটা পড়লা, ডাইজেস্টে একটা গ্লান্স দেখে নিলা, আমার মতো তুমি সব রাইটারকে কম্বাইন করে একটা জিনিস একসাথে পেয়ে গেলা। আচ্ছা, তারপর এরপর দিন তুমি পরীক্ষা দিতে আসবা। এই রসায়নের উপর তোমার একটা বিফোর এক্সাম দেওয়ার ব্যবস্থা আমাদের থাকে, সেটা হচ্ছে কি, তুমি বাসায় মানে ধরো রাত 11টা 12টা পড়া শেষ, কালকে পরীক্ষা হবে, রাতের বেলা তুমি বসে জাস্ট ছোটো করে একটা পরীক্ষা দিয়ে যাও, তোমার প্রস্তুতি কেমন। যদি কোথাও গ্যাপ থাকে তুমি আবার একটু ঠিকঠাক করে নিবা, অথবা সকালে ঘুম থেকে ঠিকঠাক করে নিবা। তারপর তুমি আমাদের প্রতিষ্ঠানে চলে আসো, আসার পর তোমাকে এখানে একটা 2 days এক্সাম নেওয়া হয়। তবে 2 days এক্সাম নেওয়ার পর তোমাকে আরেকটা সেট দেওয়া হবে, সেটা হচ্ছে আফটার এক্সাম। অর্থাৎ এই এক্সামে কোনো ভুল ভ্রান্তি হলে এরপর দিন বাসায় গিয়ে যাতে সন্ধ্যাবেলা গিয়ে আজকের পরীক্ষাটা কোথায় ভুল হলো না হলো ঠিকঠাক করে নিয়ে একটা পরীক্ষা দেওয়া, এভাবে সেকেন্ড ক্রস চেক যায়। এখন সেক্ষেত্রে আমরা এখানে অন্যান্য লেখকের অনুশীলনের একটা পৃষ্ঠা যেমন প্রতিটা অধ্যায়ে ফিন আপ করে দিই পাতা, একইভাবে আমার একটা ইন্টেনশন থাকে, সেটা হচ্ছে একেবারে মেডিকেল পরীক্ষার আগের দিন বা 2-3 দিন আগে তুমি এত বড় বই কিন্তু রিভাইজ দিতে পারবা না, কষ্ট হয়ে যাবে তোমার। এই জন্য আমরা এক্সক্লুসিভ
নাম দিয়ে, একটা এক্সক্লুসিভ শিরোনাম নাম দিয়ে প্রতি অধ্যায়কে কখনো 2 পাতা 3 পাতা 1 পাতা, ছোটো হলো আধা পাতা, রসায়নের তো অধ্যায় যেহেতু বড় সেখানে 2 পাতা 3 পাতা হইতে পারে, এরকম 2-3 পাতার মধ্যে পুরো অধ্যায়কে এনে ফেলা হয়। এই 2-3 পাতার মধ্যে কি আছে, বিগত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশির কোয়েশ্চনগুলোর একটা সংক্ষিপ্ত রূপ আছে এখানে, মানে তথ্য আকারে, তারপরে যে অন্যান্য লেখকের তথ্যগুলো লাগবে সেগুলো আসে। সুতরাং আমার একটা স্টুডেন্ট সে পরীক্ষার আগের সময় রিভাইসের সময় ওই 1 পাতা 2 পাতাগুলো রিভাইস দিবে। এটা হচ্ছে একটা আদর্শ প্রিপারেশন। এখন তাকে আমরা প্রস্তুত করে ফেললাম, রসায়ন এরকম একটা বই দিলাম, আর একটা ফার্স্ট সায়েন্স 2টা বই দিয়ে দিলাম। এখন তাকে প্রস্তুত করার পর এখন চ্যালেঞ্জ হচ্ছে মেডিকেল পরীক্ষা যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে রসায়নের একটা টাইম বরাদ্দ আছে। আমার মতে একটা প্রশ্ন 36 সেকেন্ড পাওয়া যায়। তো 36 সেকেন্ড পাওয়া গেলে সেখানে অনেক সময় কিছু কঠিন প্রশ্ন থাকে, সহজ প্রশ্ন থাকে, কিন্তু আমার কথা হচ্ছে যেটা আমি দাগিয়েছি, যেটা তোমার কমন আসবে সেটা তোমার সর্বোচ্চ 5-6 সেকেন্ডের বেশি নেওয়ার দরকার নাই। এখন এরকম উপযোগীকে করে কেমনে তুলবো, সেটা হচ্ছে বারংবার পরীক্ষা দেওয়া। এখন তোমাকে এখানে দাগিয়ে দিয়া ডাইজেস্টে দিয়া তথ্যগুলা আমি নানাভাবে 2 days এক্সামে ঢুকাবো, নানাভাবে বিফোর এক্সামে ঢুকাবো, নানাভাবে আফটার এক্সামে ঢুকাবো, নানাভাবে 2 অধ্যায়ভিত্তিক এক্সামে ঢুকাবো, নানাভাবে সেটা পেপার ফাইনালে ঢুকাবো, তারপরে সাবজেক্ট ফাইনাল ঢুকাবো, পেপার ফাইনাল ঢুকাবো, তারপর সেটা আবার মডেল টেস্টের সময় ঢুকাবো। এভাবে করে এই জিনিসটা মেডিকেল পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রায় 6-7 বার 10 বার যাতে তুমি দেখে ফেলো, কেমন? কারণ সেখানে 1 ঘন্টার সময়ের মধ্যে তুমি একদম ভেবে বুঝে উত্তর দেওয়ার সময় হয়ে উঠবে না। এগুলো করতে অভ্যাসগত কারণে এই এমসিকিউগুলো আর অনেকবার দেখছি, এখানে দেখছি, পারবো সেরকম। তো সেই পলিসিটা অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় দেখা গেছে গত প্রায় 12 বছরের গল্পে অনেকের ক্ষেত্রে সেটা আমি অ্যাপ্লাই করতে পারছি, অনেকের ক্ষেত্রে দেখা যায় সে নিজে উদ্যমী হয় না, হ্যাঁ, তাকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় না। এখন আমি এবার থেকে যেটা মেন্টালি প্রিপারেশন নিছি সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই একটা আইডিয়া থাকবে, হাফেজ খানা সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা আমি জানি না, আমি যেহেতু পড়ছি ওখানে আমার আইডিয়া আছে। হাফেজ খানা তো হয় কি, একটা স্টুডেন্টকে পুরো জিনিসটা মুখস্থ করে ফেলে, মানে একটা কঠোর শাসনের মধ্য দিয়ে। আমার যে মেডিকেল ভর্তির যে কোচিংটা আমার, এটাকে আমি একটা হাফেজ খানা স্টাইলে গড়ে তুলব। অর্থাৎ পরীক্ষায় যাহা আসবে, হ্যাঁ, সেটা আমরা আগে নির্ধারণ করে ফেলছি। নির্ধারণ করার পর তোমাকে বেসিক বোঝাইতে পারি, ছন্দ দিতে পারি, তোমাকে শাসন করতে পারি, তোমাকে দিয়ে লেখা নিতে পারি, তোমাকে দিয়ে বারংবার বলাইতে পারি, এটা তোমাকে মুখস্থ করাই নিব আমি। হ্যাঁ, দিন শেষে আমাদের রেজাল্ট লাগতেছে। এই জন্য আমরা এখন নতুন একটা স্লোগান দিছি, আমাদের কোচিং সপ্তাহে 7 দিন, প্রস্তুতি প্রতিদিন। সপ্তাহে 7 দিন দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট বের করা। কারণ আমি সপ্তাহে 3 দিন করে দিয়ে এটা বাণিজ্যিকভাবে এটা চালিয়ে ফেলতে পারতাম, বাট সেটা না করে এখন যারা একটা বড় স্বপ্ন নিয়ে আসে, অনেকে চান্স পায়, অনেকে পায় না। যারা চান্স পায় না তাদের দেখলে আমারও কষ্ট হয়, সত্যি কথা। কারণ আমি পড়াইছি, অনেক সময় হয় নাই, আবার যাদের হয়েছে তাদের দেখলে আনন্দ হয়। এবার থেকে যাতে রেজাল্টটা ঝরে না পড়ে, এই জন্য সপ্তাহে 7 দিন, প্রস্তুতি প্রতিদিন। তাহলে কি করতে হবে, তুমি শুধু আমার সাথে যুক্ত হও, বাকি সব আমি এবং আমার টিম রেডি করে রাখছি। আজকে আমি কেমিস্ট্রি নিয়ে আইডিয়াটা শেয়ার করলাম, অন্য কোনো ভিডিওটা হয়তো আমি ফিজিক্স মানে বায়োলজি সব নিয়ে শেয়ার করবো, এখানে বইগুলো আছে সেগুলো নিয়ে আজকে না বলতেছি। তুমি শুধু আমাদের সাথে যুক্ত হও, আমার সমৃদ্ধ টিম গড়ে তুলছি আমি। বিগত সময়ের আমার যে সাফল্য, সেখান থেকে যেমন শিক্ষা নিয়েছি, বিগত সময়ে অনেক সময় কিছু রেজাল্ট না হওয়ার যে ব্যর্থতা, সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি। পুরাটা মিলে অভিজ্ঞতার জায়গা থেকে তোমাকে গড়ে তুলতে পারবো। যদি তোমার মেডিকেল ইন্টেনশন থাকে, যদি মেডিকেলের টিকার মতো একটা স্বপ্ন থাকে, তাহলে তুমি জাস্ট দায়িত্বটা আমার হাতে দাও, কিন্তু একটা মন মানসিকতা রাখো, সেটা হচ্ছে আমি যা বলবো তুমি এটা করবা, আলসেমি করবা না। স্বপ্ন পূরণের জন্য যা করবো তুমি তা করবা, আমি বলবো তুমি করবা। এরকম যদি হয়, ইনশাআল্লাহ আমিও পরিশ্রম করলাম, তুমিও পরিশ্রম করলা, সৃষ্টিকর্তা মহান অবশ্যই পরিশ্রমীদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা, এবং সুন্দর একটা রেজাল্ট হবে। তো আজকের রসায়নের এই আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি অন্য ফিজিক্স, বায়োলজি এগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।